আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো ব্রাজিল ফুটবল নিয়ে আরো একটা আপডেট আছে, ব্রাজিলের স্কোয়াডটা নিয়ে একটা আপডেট আছে। যে আপডেট থেকে আপনারা মোটামুটি জানতে পারবেন যে ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের এই টিমটাকে কোন ওয়েতে খেলাবে, কোন ফরমেশনে খেলাবে, সেই একটা ইঙ্গিত আপনারা পেতে চলেছেন আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে ব্রাজিলের ফরমেশন কি হতে পারে, ব্রাজিলকে কোন ওয়েতে ফুটবল খেলাবে কার্লো আনচেলত্তি। তো সর্বশেষ একটা আপডেট অনুযায়ী কার্লো আনচেলত্তি যে তথ্যটা মার্কাকে দিয়েছে সেটা হচ্ছে তিনি ব্রাজিলকে ওই ফরমেশনে ওই ওয়েতে খেলাবেন যেখানে তিনি রিয়াল মাদ্রিদকে পরিচালনা করেছেন। আই মিন রিয়াল মাদ্রিদে যে ধরনের ট্যাকটিক্সে খেলেছে, রিয়াল মাদ্রিদকে যে ফরমেশনে খেলিয়েছে সেই ফরমেশনে তিনি ব্রাজিলকে খেলাবেন। তবে কার্লো আনচেলত্তি এটাও ক্লিয়ার করেছে যে তিনি গত মৌসুমে আই মিন এবারে যে সদ্য মৌসুমটা শেষ হয়েছে রিয়াল মাদ্রিদের, ওই মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদকে যে ওয়েতে ফুটবল খেলিয়েছে এমন ওয়েতে তিনি ফুটবল খেলাবেন না। তিনি এই মৌসুমের আগের মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদকে যে স্ট্র্যাটেজিতে খেলিয়েছেন এমন ধরনের একটা স্ট্র্যাটেজিতে তিনি ব্রাজিলকেও খেলাবেন। সো এখন আমরা যদি গত মৌসুমের স্ট্র্যাটেজিটা দেখি তাহলে দেখতে পারবো যে বেসিক্যালি তিনি 4-4-2 ফরমেশনে খেলেছেন। অনেক সময় এটা 4-3-1-2 একটা ফরমেশন হয়ে যেত। সো এই দুইটা ফরমেশনের আশেপাশেই বেসিক্যালি আপনি এটাকে ধরে নিতে পারেন যে 4-4-2, অর্থাৎ কার্লো আনচেলত্তি গত মৌসুমে যে 4-4-2 ফরমেশনে খেলেছেন, যেভাবে তিনি সাকসেস হয়েছেন ওই ফরমেশনটা তিনি ক্যারি করবেন। অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তিনি যেহেতু বলেছেন গত সিজনে তিনি যে ফরমেশনে রিয়াল মাদ্রিদকে খেলিয়েছেন, এবারের এই মৌসুমেও ব্রাজিল এসে তিনি ওই 4-4-2 ফরমেশনে ব্রাজিলকে খেলাবেন। এখন এবারের মৌসুমের ফরমেশনটার কথা তিনি কেন বলেন নাই? এবারের মৌসুমে তিনি যে ফরমেশনটাতে খেলেছেন সেটা হচ্ছে 4-2-3-1। এই ফরমেশনে খেলে তিনি কোনো সাকসেস পায় নাই, তিনি একটাও ট্রফি ক্লেম করতে পারে নাই। চ্যাম্পিয়ন্স লিগ হারাইছে, লা লিগা হারাইছে, কোপা দি স্পেন হারাইছে, আপনার সুপার কোপা দি স্পেন এটাও হারাইছে। চারটা ট্রফি কিন্তু তিনি হারিয়ে ফেলেছে, একটা ট্রফিও ক্লেম করতে পারে নাই 4-2-3-1 ফরমেশনে খেলে। সো সর্বশেষ কয়েকটা ম্যাচে আমরা কিন্তু দেখছি যে রিয়াল মাদ্রিদের সর্বশেষ কিছু ম্যাচে তিনি 4-4-2, 4-3-1-2 এমন একটা ফরমেশনে খেলেছেন। সো সর্বশেষ কয়েকটা ম্যাচে তিনি সাকসেস পাইছেন। যখন তিনি আর্সেনালের এগেনস্টে হেরেছেন তখন থেকে তিনি যে ফরমেশনটাতে খেলিয়েছেন সেটা হচ্ছে 4-4-2 কিংবা 4-3-1-2 এমন একটা ফরমেশন। সো এই ফরমেশনটাই কিন্তু গত মৌসুমে তিনি ক্যারি করেছিলেন। সো এখন আমরা তো এটা মোটামুটি ক্লিয়ার যে কার্লো আনচেলত্তি যেহেতু বলেছে যে ব্রাজিলকে তিনি রিয়াল মাদ্রিদের গত মৌসুমের মতো খেলাবেন, তাহলে এটা মোটামুটি শিওর আপনি ধরে রাখেন হয়তো 4-4-2 না হয় 4-3-1-2, অর্থাৎ ডাবল স্ট্রাইকারের একটা ব্যাটেল আমরা এই টিমটাতে দেখতে পারবো। এখন আমরা আসি, যদি 4-4-2 কিংবা 4-3-1-2 ফরমেশনে খেলে তাহলে এই টিমটাতে ফাইনাল থার্ডে কয়টা প্লেয়ারকে খেলাতে পারে কার্লো আনচেলত্তি? দেখুন, যদি 4-4-2 হয় তাহলে তো অবভিয়াসলি এখানে একজন একজন গোলকিপার, চারজন ডিফেন্ডার, চারজন মিডফিল্ডার এবং দুজন অ্যাটাকার। এখন যদি 4-4-2 খেলে ব্রাজিল, তাহলে আমার কাছে যেটা মনে হইতেছে যে রাইট উইঙ্গে রাফিনহাকে না খেলিয়ে এই জায়গাটাতে লেফট মিডফিল্ডার হিসেবে তাকে খেলাইতে পারে। আপনি এখানে তাকে একজন রাইট উইঙ্গার কিংবা রাইট মিডফিল্ডারও ধরে নিতে পারেন, যিনি কিনা আপনার রাইট সাইড থেকে শুরু করলেও আপনার ফাইনাল থার্ডে অনেকগুলা থ্রেট ক্রিয়েট করবে এবং ডিফেন্সেও মোটামুটি এই জায়গাটাতে রাফিনহা অনেকগুলা ওয়ার্ক রেট তিনি দেখাবেন। এবার আমরা যদি লেফট সাইডের দিকে আসি তাহলে লেফট সাইডে হতে হবে এই জায়গায় ওই আপনার একজন লেফট মিডফিল্ডার না খেলে একজন সেন্টার মিডফিল্ডার হয়তো বা খেলাবে। যেমনটা আমরা রাফিনহার বেলায় বলেছি যে তাকে একজন রাইট মিডফিল্ডার হিসেবে খেলাবে, একজন রাইট একেবারে টাচ লাইন খেলে গেছে ওই যে হোয়াইট মিডফিল্ডার যাদেরকে বলা হয় আর কি, ওই হোয়াইট মিডফিল্ডার হিসেবে হয়তো বা রাফিনহা খেলবে, আর লেফট সাইডে যে মিডফিল্ডারটা খেলবে সেটা সেন্টার মিডের মতো খেলবে আর কি। সো এটা হচ্ছে মোটামুটি যদি 4-4-2 খেলে। আর ফাইনাল থার্ডে যদি আপনি হিসাব করেন তাহলে ভিনিসিয়াস জুনিয়র থাকছে আর একজন প্রথাগত সেন্টার ফরওয়ার্ড হয়তো বা এই টিমটাতে খেলাবে। যদি প্রথাগত সেন্টার ফরওয়ার্ড খেলায় তাহলে এই জায়গায় রিচার্লিসন কিংবা মাতিয়াস কুনা যে কোনো একজন এই টিমটাতে ফাইনাল যে একাদশটা রয়েছে এই ফাইনাল একাদশে আসতে পারে। এবার আমরা আসি, যদি ব্রাজিল 4-3-1-2 ফরমেশনে খেলে তাহলে কি হবে? দেখুন, যদি 4-3-1-2 ফরমেশনে খেলে তাহলে হয়তোবা রাফিনহার যে ব্যাপারটা, রাফিনহাকে হয়তোবা সরিয়ে এই জায়গায় ওই হোয়াইট মিডফিল্ডার থেকে, রাইট সাইডের হোয়াইট মিডফিল্ডার থেকে সরিয়ে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাবেন। আর বাকি যে জায়গাগুলো রয়েছে ওইখানে তিনজন মিডফিল্ডার নিচে থাকবেন, আর ভিনিসিয়াস জুনিয়র এবং মাতিয়াস কুনা কিংবা এই জায়গায় রিচার্লিসন হয়তো বা ফাইনাল থার্ডে স্টার্ট করবেন।
আবার এটাও হতে পারে যে ফাইনাল থার্ডে এখানে আপনার আন্দ্রেস পেরেইরাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নিয়ে আসতে পারে, আবার ভিনিসিয়াস জুনিয়রকে লেফট স্ট্রাইকার হিসেবে এবং রাফিনহাকে হয়তোবা সামনের দিকটাতে খেলা দিতে পারে, অর্থাৎ অর্থাৎ যেখানে আমরা রিচার্লিসন কিং বা এই জায়গায় মাতিয়াস কুনাকে এক্সপেক্ট করতেছি ওই জায়গাটাতে হয়তোবা রাফিনহাকে খেলাইতে পারে। সো সর্বশেষ যে আপডেটটা সেই আপডেট অনুযায়ী আপনাদের সামনে এই জিনিসটা শেয়ার করলাম আর কি। সো আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে ব্রাজিল হয়তোবা বেসিক্যালি 4-4-2 খেলবে, যেখানে রাফিনহা একজন হোয়াইট লেফট মিডফিল্ডার হিসেবে খেলবে, যিনি কিনা হাফ স্পেসটাকে কাজে লাগাবে, উইঙ্গের যে সাইডটা ওই সাইডটা কাজে লাগাবে। আর ভিনিসিয়াস জুনিয়র হয়তোবা একজন প্রথাগত সেন্টার ফরওয়ার্ড না, মানে লেফট সাইডের যে ফরওয়ার্ড গুলা থাকে একেবারে হোয়াইট হোয়াইট উইঙ্গার না, মনে করেন যে ডি বক্সের আশেপাশে লেফট সাইডে যে প্লেয়ার গুলা থাকে এই এমন ধরনের একটা হয়তোবা রোল সে প্লে করতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কার্লো আনচেলত্তির যে আপডেটটা আমরা আপনাদের সামনে শেয়ার করলাম, আপনার মার্কা থেকে যেই জিনিসটা আমরা পেয়েছি, ওইখান থেকে যেই তথ্যটা পেয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। তো দেখা যাক শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তি আসলে ব্রাজিলের এই টিমটাকে কোন ফরমেশনে খেলায়, তিনি ব্রাজিলের এই টিমটাতে কজন মিডফিল্ডার নিয়ে খেলায়, কজন অ্যাটাকার নিয়ে খেলায়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কারণ আমরা কিন্তু এর আগে দেখতাম যে ব্রাজিল 4-2-3-1 ফরমেশনে খেলতো, 4টা অ্যাটাকার নিয়ে খেলতো, যেখানে মিডফিল্ড অনেকটাই ফাঁকা হয়ে যেত। বাট কার্লো আনচেলত্তি হয়তোবা ওই জিনিসটা করতে চাইতেছে না, যে গত কয়েক বছরের নেই এবার যাতে ব্রাজিলের মিডফিল্ডটা ফাঁকা না হয়ে যায়, মিডফিল্ডে যাতে ডোমিনেট করতে পারে, এমন ধরনের হয়তোবা কোন একটা স্ট্র্যাটেজি সে ফলো করতে পারে। তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। সো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।